বিল C-12 নিয়ে তুমুল আলোচনা সমালোচনা ছিল অনেক দিন ধরেই। কেবলমাত্র যে কানাডার মধ্যে সুশীল সমাজ, মানবাধিকার সংগঠন তারাই এটিকে নিয়ে সমালোচনা করছিলেন বা সরকারের উদ্যোগের বিরোধিতা করছিলেন তাই নয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এমনকি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে কমিশন, তারাও এই প্রস্তাবিত বিলটি নিয়ে বিবৃতি দিয়েছে। তারা কানাডা সরকারকে আহ্বান জানিয়েছিল তারা যেন এটি আইনে পরিণত করা থেকে বিরত থাকে। কিন্তু কানাডা শেষ পর্যন্ত বিল C-12 আইন হিসাবে পাশ করেছে। হাউস অব কমন্সে পাশ হয়েছে, সিনেটে পাশ হয়েছে, বিভিন্ন কমিটিতে গেছে, কমিটিতেও এটি পাশ হয়েছে। সর্বশেষ 26শে মার্চ রাতে গভর্নর জেনারেল বিলটিতে স্বাক্ষর করেছেন। ইতিমধ্যে এটি আইন হিসাবে গ্যাজেট হিসাবে প্রকাশিত হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, মানবাধিকার সংগঠন, সুশীল সমাজ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিংবা জাতিসংঘ সবাই এটির বিরোধিতা করলেও সরকারি দল লিবারেল পার্টি এবং প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি, দুটি দলই প্রস্তাবিত বিলটির পক্ষে অবস্থান নিয়েছে। ফলে যেখানে সরকারি দল বিরোধী দল একসঙ্গে একটি বিলের পক্ষে দাঁড়ায়, সেখানে বাইরের কে কী বলল তাতে তো আর তেমন কিছু যায় আসে না। ফলে এটি পাশ হয়েছে। অবশ্য এনডিপির অবস্থান ভিন্ন। এনডিপির অবস্থান ভিন্ন হলেও তাতে কিছু যায় আসে না, কারণ হাউস অব কমন্সে এনডিপির অবস্থান এখন একেবারেই মানে জীবন মরণ সমস্যা সেই অবস্থায়। যাই হোক, আমরা কথা বলবো বিল C-12 নিয়ে। বিল C-12 পাশ হওয়ার আগে থেকেই একটা গুঞ্জন ছিল, একটা আশঙ্কা মানুষের মধ্যে উচ্চারিত হতো, আলোচিত হতো যে বিলটি পাশ হওয়ার পর কি পাইকারি হারে হাজার হাজার অ্যাসাইলাম আবেদন বাতিল করে দেওয়া হবে। আমার নিজের ওইটি নিয়ে একটা সংশয় ছিল যে কানাডা কি এরকম একটা কাজ করবে যে যারা আবেদন করেছে জাস্ট রাইট ওয়েতে তাদের আবেদনপত্র বাতিল করে দিবে। কিন্তু এখন দেখা যাচ্ছে অন্তত 19,000 অ্যাসাইলাম আবেদন আউটরাইট বাতিল হয়ে যাচ্ছে এবং তাদেরকে নিজ দেশে ফেরত যেতে হবে। এখন কোন 19,000 কিংবা কাদের আবেদন বাতিল হবে, আমরা সেই আলোচনায় যাব। দর্শক, তার আগে এই যে বিলটি, আমার পাশে একটু কম্পিউটার আছে, মানে আমি ইমিগ্রেশন কানাডা গভর্নমেন্টের ওয়েবসাইটটি খোলা আছে, আমি সেখান থেকে কিছু তথ্য আমি নেব। এই যে বিল সি, যেটাকে দ্য স্ট্রেংথেনিং কানাডাস ইমিগ্রেশন সিস্টেম অ্যান্ড বর্ডার অ্যাক্ট, এই নামে যে বিলটি সংসদে উঠেছিল, যেটি এখন আইনে পরিণত হয়েছে, সেখানে প্রধান বিষয় রাখা হয়েছে 4টি। আমি আসলে অ্যাসাইলাম আবেদন ক্যান্সেলেশনে যাব, কিন্তু জাস্ট আলোচনার সুবিধার্থে আমি যে 4টি মূল বিষয় সেটি একটু আপনাদেরকে জানিয়ে ওই আলোচনায় যাব। বাকিগুলো নিয়ে আমি আলাদা ভিডিওতে কথা বলবো। তার নাম্বার 1 হচ্ছে নিউ এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস ফর অ্যাসাইলাম ক্লেম। অ্যাসাইলাম আবেদনের জন্যে যে আপনার যোগ্যতা, যে শর্ত, তার নতুন যোগ্যতার শর্ত এই আইনে যুক্ত করা হয়েছে। এ মডার্নাইজড অ্যাসাইলাম প্রসেস। এখনকার যে অ্যাসাইলাম প্রসেস আছে, অ্যাপ্লিকেশন, অনেকগুলো প্রশ্নের আনসার করতে হয়, অনেকগুলো ফর্ম পূরণ করতে হয়, সেগুলোকে বাতিল করে দিয়ে একটা ইউনিক, একটা সহজ সিস্টেম করার বিধান করা হয়েছে এই আইনে, যাতে যারা আবেদন করবে তারা খুব ইজিলি একটা পোর্টালে ঢুকে সহজে তাদের সব তথ্য দিয়ে আবেদন করতে পারে। ডোমেস্টিক ইনফরমেশন শেয়ারিং। আপনি যখন এক জায়গায় আবেদনগুলো মানে আপনার ইনফরমেশনগুলো দিবেন, সেই ইনফরমেশনগুলো পরবর্তী পর্যায়ে পিআরের ক্ষেত্রে, সিটিজেনশিপের ক্ষেত্রে বা ভিসার ক্ষেত্রে বা হোয়াট এভার মেবি ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে নানা জায়গায় সেটি শেয়ারিং করা যাবে। ওই রকম একটি বিধান তারা এই আইনে করেছে। ইমিগ্রেশন ডকুমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন অথরিটিস, আইআরসিসিকে, কানাডা ইমিগ্রেশন যে ডিপার্টমেন্ট, তাদেরকে একটা বড় ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে যে তারা চাইলে, তাদের কাছে যদি প্রতীয়মান হয় যে গ্রুপ অফ পিপল একসাথে ফ্রডুলেন্ট অ্যাপ্লিকেশন করেছে কিংবা এই বেচের আবেদনপত্রগুলোকে নিয়ে তাদের সমস্যা আছে, জনস্বার্থে এগুলো বাতিল করা দরকার, তারা চাইলে সে আবেদন মানে ইন এ ভাল্ক, আগে তো হয়তো যে একটা ইন্ডিভিজুয়াল কেস দেখা হতো, এখন চাইলে যে পুরা মানে গ্রুপ ধরে, বান্ডল ধরে অ্যাসাইলাম আবেদন, পিআরের আবেদন, সিটিজেনশিপের আবেদন, হোয়াট এভার মেবি স্টাডি পারমিটের আবেদন তারা বাতিল করে দিতে পারবে, সেই ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে। যাই হোক, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা যদি জাস্ট যেই আশঙ্কাটি বা যেটিকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে যে পাইকারি হারে অ্যাসাইলাম আবেদন বাতিল হয়ে যাবে কিনা, এই যে বাতিল হয়ে যাবে কিনা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটি হচ্ছে তাদের যে প্রথম যে ক্রাইটেরিয়াটি এখানে এই বিলে আছে, নিউ এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস ফর অ্যাসাইলাম ক্লেম। অ্যাসাইলাম আবেদনের জন্য যে নতুন যোগ্যতার শর্ত, সেটি হচ্ছে কি, তারা বলছে
যে আপনি একটা টাইম দিয়ে দিয়েছে, সেটি হচ্ছে 2020-এর 24শে জুনের পরে। খেয়াল করবেন, এখন হচ্ছে 2026। সো 2020-এর 24শে জুনের পরে যারা কানাডায় এসেছেন, এসে অ্যাসাইলাম আবেদন করেছেন, তাদের আবেদন রিফিউজি বোর্ডে পাঠানো হবে না। আবার বিষয়টা কিন্তু যে আপনি 2020-এর 24শে জুনের পরে আপনি আসছেন, ধরেন 2020-এর 25শে জুন, 30শে জুন আপনি এসেছেন, এসে 6 মাস বা 1 মাস থেকেছেন, থেকে আপনি চলে গেছেন, তারপরে আবার এসেছেন, এসে অ্যাসাইলাম আবেদন করেছেন। কিন্তু আপনার তারা যে নতুন বিধানটি করেছে, সেই বিধানটি হচ্ছে আপনার কাউন্ট করা হবে আপনি প্রথম কখন কানাডায় এসেছেন সেই সময়টা, সেই সময় থেকে 1 বছরের মধ্যে আপনি আবেদন করেছেন কিনা। যদি আপনি 1 বছরের পরে আবেদন করে থাকেন, তাহলে সেই আবেদনগুলো রিফিউজি বোর্ডে হিয়ারিংয়ের জন্য পাঠানো হবে না। এখন এগুলো পেছন থেকে কার্যকর হচ্ছে, কিন্তু নতুন যে নিয়মটি হচ্ছে কানাডায় যারা অ্যাসাইলাম আবেদন করবে, তারা কানাডায় প্রথম যখন আসলো, আপনি একবার এসে চলে গেলেন, তারপরে আবার আসলেন, তা সেক্ষেত্রে প্রথম যখন আসলেন সেটাকেই বিবেচনা করা হবে। প্রথম যেদিন কানাডায় আসলেন সেদিনের মধ্য থেকে 1 বছরের মধ্যে আপনাকে অ্যাসাইলাম আবেদন করতে হবে। যদি না করেন, তাহলে সেটি রিফিউজি বোর্ডের কাছে হিয়ারিংয়ের জন্য পাঠানো হবে না। আবার অনেকে কানাডা থেকে আমেরিকা থেকে বর্ডার ক্রস করে কিংবা অন্যভাবে কানাডায় ঢুকে যায়, তাদের ক্ষেত্রে হচ্ছে 14 দিন। 14 দিনের মধ্যে তাদেরকে অ্যাসাইলাম ক্লেম করতে হবে। যদি 14 দিনের মধ্যে আবেদন না করে, তাহলে সেটি আর রিফিউজি বোর্ডে পাঠানো হবে না। এখন আমেরিকা থেকে যারা আসবেন তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটা ব্যাপার আছে। ওদের ক্ষেত্রে কিন্তু মানে এই যে আমেরিকার সাথে একটা এমন চুক্তি আছে, সেই চুক্তির আওতায় থার্ড কান্ট্রি মানে সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট, সেটা কিন্তু আবার বহাল থাকবে। অর্থাৎ আপনি কানাডা থেকে আমেরিকা গিয়ে যদি অ্যাসাইলাম চান, কিংবা আমেরিকা থেকে কানাডায় এসে যদি অ্যাসাইলাম চান, সেই ক্ষেত্রে আপনার আবেদন গ্রহণ না করে আপনি প্রথম যদি আমেরিকায় এসে থাকেন, তাহলে আপনাকে আমেরিকা পাঠিয়ে দেওয়া হবে। আবার আপনি যদি আমেরিকায় আবেদন করেন কানাডা এসে গিয়ে, তাহলে প্রথম যদি কানাডায় এসে থাকেন, তাহলে আপনাকে কানাডায় ফেরত পাঠানো হবে। সো সেটা হচ্ছে আলাদা। কিন্তু মূল যে জায়গাটি বা আমাদের জন্য যে উদ্বেগের যে বিষয়টি, সেটি যারা আমেরিকা থেকে আসছেন তাদের ক্ষেত্রে যদি 14 দিনের বেশি সময় থাকার পরে ক্লেম করে থাকেন, 2020-এর জুনের পরে যারা এসছেন এখন পর্যন্ত সময় পর্যন্ত, তাদের আবেদনগুলো বাতিল হয়ে যাবে। আর আমেরিকা ছাড়া অন্য বিশ্বের যে কোনো দেশ থেকে, বাংলাদেশ সহ অন্য যেসব দেশ থেকে যারা কানাডায় আসার পর 24শে জুন 2020 এর পরে যারা এসছেন, তারা কানাডায় আসার পর 1 বছরের বেশি সময় পরে, 1 বছর বা তার চেয়ে বেশি সময় পরে আবেদন করেছেন, তাদের আবেদনগুলো বাতিল হয়ে যাবে। এই আইনে যেটি বলা হয়েছে, নর্মালি হয় কি যে কানাডার মানে রিফিউজি আইনে যদি কারো আবেদন বাতিল করে দেওয়া হয়, সেক্ষেত্রে তার আপিল করার সুযোগ থাকে, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে যাওয়ার সুযোগ থাকে, নানা রকম প্রসেস থাকে। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে যেহেতু তাদেরকে কোনো হিয়ারিংয়ে ডাকা হবে না, ফিজিক্যাল হিয়ারিংয়ে ডাকা হবে না, তাদের কাগজপত্রগুলো দেখা হবে, দেখে সেখান থেকে যদি তাদের মনে হয় যে না, তার গ্রাউন্ডটা জেনুইন, মানে আপনি যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করেছেন, সেখানে আপনার যে কেস সাবমিট করেছেন, যেটিকে আপনারা স্টোরি বলে থাকেন, সেটা পরে যদি তাদের মনে হয় যে না, দিস কেস ইজ জেনুইন, তার আসলেই দেশে ফিরে গেলে তার লাইফ থ্রেটেনিং একটা ব্যাপার আছে, যদি কনভিন্স হয়, সেই ক্ষেত্রে হয়তো আপনার ব্যাপারটা কনসিডার করা হতে পারে। এগুলো হচ্ছে আলাদা কেস, মানে ব্যতিক্রম। আদারওয়াইজ আপনার আর কোনো আপিল করার সুযোগ থাকবে না। সো দর্শক, যে 4টি বিষয় আছে সেই বিষয়গুলো নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু এখনকার যে আমি যদি একদম সাম আপ করি, যে নতুন বিল C-12 যেটি কার্যকর হয়েছে, যেটির নাম হচ্ছে দ্য স্ট্রেংথেনিং কানাডাস ইমিগ্রেশন সিস্টেম অ্যান্ড বর্ডার অ্যাক্ট, যেটা 26শে মার্চ লয়াল অ্যাসেন্ট পেয়ে গেজেট নোটিফিকেশন হয়েছে, কিন্তু এটিকে কার্যকর করা হয়েছে 3 জুন 2025 থেকে। এবং এখানে অ্যাসাইলাম আবেদনের যে 2টি নতুন শর্ত যুক্ত করা হয়েছে, তার একটি হচ্ছে যিনি প্রথম কানাডা যেদিন আসবেন, তার 1 বছরের মধ্যে
সেটি আবেদন করতে হবে, কিন্তু 1 বছরের বেশি সময় থাকার পর আবেদন করলে সেটি আর রিফিউজি বোর্ডের কাছে পাঠানো হবে না। আর ইউএসএ থেকে যারা আসবেন, সাবজেক্ট টু থার্ড পার্টি লাইক দ্য যে থার্ড কান্ট্রি সেফ থার্ড কান্ট্রি এগ্রিমেন্ট, সেটা বহাল থাকবে। সেটি বিবেচনার বাইরে যারা এক্সাম্পটেড, তাদের ক্ষেত্রে যদি 12 দিনের মধ্যে আবেদন না করেন তাহলে তাদেরকেও ফেরত পাঠানো হবে। এখন ইমিগ্রেশন কানাডার যে হিসাব, সেই হিসাবে তারা একটা হিসাব করে দেখেছে যে জুন 3 2025 থেকে জানুয়ারি 31 পর্যন্ত এই সময়ে 29,000 মানুষ অ্যাসাইলাম আবেদন করেছে। এখন এই যে নতুন আইন, সেই নতুন আইনে এই 29,000 আবেদন একেবারেই বাতিল হয়ে যাওয়ার তালিকায় আছে, এবং এই আবেদনগুলি জমা পড়েছে কখন? জুন 3, 2025 থেকে জানুয়ারি 31, 2026। এখন তারা যেটি বলছে, মানে গভর্নমেন্ট, আপনারা যারা কানাডার পার্লামেন্ট ফলো করেন, গত কয়েক সপ্তাহ ধরে পার্লামেন্টে ফেডারেল লিবারেল পার্টি ইমিগ্রেশন মিনিস্টারকে একেবারে গ্রিল, মানে কি বলবো আর কি, ওই যে মরিচ বাটার মতো করে বাটছিল বিরোধী দলের বিভিন্ন সদস্যরা এই ফ্রডুল্যান্ট অ্যাসাইলাম ক্লেম নিয়ে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ফ্রডুল্যান্ট অ্যাক্টিভিটিস নিয়ে, এবং এই যে একটা অবস্থা তৈরি হচ্ছে, সেই অবস্থায় তারা একটা হিসাব করেছে কানাডা ইমিগ্রেশন, যে আজ থেকে 10 বছর আগে যেখানে এই আবেদনের পরিমাণ ছিল 16,000, 2024-এ 1,90,000 অ্যাসাইলাম আবেদন করেছে। 2025-এ এসে অবশ্য কমে গেছে, 1,07,800 আবেদন করেছে। কিন্তু এখন পর্যন্ত পাইপলাইনে, মানে হিয়ারিংয়ের অপেক্ষায় আছে, সিদ্ধান্তের অপেক্ষায় আছে 3 লাখ আবেদনকারী। এবং কানাডা ইমিগ্রেশন বলছে যে এখন একটা অ্যাপ্লিকেশনের হিয়ারিংয়ের জন্য অন্তত 16 মাসের মতো সময় লাগে, জাস্ট টু অ্যাসেস দ্য রিস্ক, যে আসলে এটির কিনা। তারা মনে করছে যে এই প্রক্রিয়াটি, মানে এটা তারা আর সহ্য করতে মানে অ্যাফোর্ড করা কানাডিয়ান গভর্নমেন্টের পক্ষে খুবই ডিফিকাল্ট, পলিটিক্যালি, সোশ্যালি, ইন অল আদার রেসপেক্ট তাদের পক্ষে এটা এখন অ্যাফোর্ড করা কঠিন। সেই কারণে তারা এই নতুন আইনটি নিয়ে এসেছে, যে আইনে আপনার 26শে মার্চ কার্যকর হলেও, এটি আইন পাশ হলো, এটি কার্যকর করা হয়েছে 2025-এর 3রা জুন থেকে, কিন্তু ধরা হয়েছে 2020-এর 24শে জুনের পরে যারা কানাডা এসেছেন তাদেরকে এই আইনের আওতায় নিয়ে এসেছে, যাতে মানে এই যে ব্যাকলগ হয়ে আছে সেটিকে ফ্রি করা যায়, এই প্রসেসিং টাইম কমিয়ে আনা যায়, এবং যে চাপ তৈরি হয়েছে সেই চাপ থেকে সরকার রেহাই পেতে পারে। বাকি বিষয়গুলো নিয়ে দর্শক আমি আলাদা ভিডিওতে আলোচনা করব। ভালো থাকবেন আপনারা।